বাংলাদেশের সেনা একটা প্রফেশনাল সেনা আছে, এই মরার মানুষের উপর একটা লাথি মারা এটা তো আমি কোনোদিন দেখিনি। আর গালাগালি যা আমরা শুনছি এটা তো পাকিস্তানি আর্মি মতন হয়েছে। এটা কি বাংলাদেশের আর্মি আবার 71 ঢুকে পড়েছে, মার্চ 71-এর মধ্যে হয়ে গেছে। এই দেখুন এরা রাজাকার, এরা তো নিজে বলেছিল আমি রাজাকার, তুমি রাজাকার, আমরা সবাই রাজাকার। এই রাজাকারগুলো এখন আর্মি ট্যাঙ্কে ঢুকে একটা আর্ম পার্সোনাল ক্যারিয়ারে ঢুকে এরা পালাচ্ছে। এই সবজিগুলো এখন অনেক দিন ধরে এই বাংলাদেশের 17 কোটি মানুষকে দেখা উচিত। একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশ সেনার সঙ্গে জামাতের একটা বোঝাপড়া রয়েছে। অ্যাবসলিউটলি, হিজবুত তাহরির, জামাত ইসলাম, এইটা তো আমার মনে হয় বাংলাদেশ আর্মি এখন ভাগ হয়ে গেছে। এই বাংলাদেশ আর্মি প্রফেশনাল আর্মি নয়। এই যারা বিশ্বে যারা এই ছবিটা দেখছে, এই বিশ্বে যারা দেখছে, আমার মনে হয় বাংলাদেশ আর্মি যেটা ইউএন মিশনে আছে ওর উপরে অনেকগুলো ইম্প্যাক্ট হবে, এর অনেকগুলো এরকম ছবি দেখলে কোন কান্ট্রি, কোন ইউএন মিশন আপনার বাংলাদেশ আর্মিকে নিয়ে যাবে আপনি বলুন? এটা কে অর্ডার দিল? এটা তো আমরা এত ঘৃণিত, এত জিনিস আমরা দেখিনি। এটা বহুত কম দেশে হয়েছে। এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি ছিল আমাদের বাংলাদেশ, একটা প্রফেশনাল আর্মি ছিল আমাদের বাংলাদেশ আর্মি। ওই আর্মিতে আপনি দেখছেন এরকম ওদের মাথার উপরে একটা জীবিত জুতো দিয়ে মারছে, গালাগালি দিচ্ছে, মা বোনের গালাগালি দিচ্ছে। এরা কারা? এরা কি ভারতীয়? এরা তো বাংলাদেশের সিটিজেন, এটা তো ওদেরই সিটিজেন যাদের রক্ষা করার কথা ছিল, ওদেরকেই তো এরা মারছে না। কথা হলো কি অর্ডার কে দিল? এদের মারার অর্ডার কে দিল? গুলি চালাবার এখন তো আপনি দেখছেন এখানে ঢিল ছোড়া হচ্ছে। কারা ঢিল ছড়ছে? ওদের চেহারা দেখতে পাচ্ছি না আমরা। এরাই যারা আছে আপনার এই হাসনাত, সার্জিস। আমরা একটু ছবিটা দেখাই যে অর্ডারটা কে দিল এবং কারা দিল। আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো এবং সেই ছবিটা যে অর্ডার কোথা থেকে এলো আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো এবং স্যারের কাছে জানতে চাইবো যে কারা। আমি প্রোডাকশন টিমকে বলবো এই ছবিটা একটু দেখানোর জন্য। এই নির্দেশটা কোথা থেকে এসেছিল স্যার যদি একটু বলেন। দেখুন এটা প্ল্যানিং, খুব জবরদস্ত প্ল্যানিং হয়েছে, অনেক দিন ধরে এটা প্ল্যানিং হচ্ছে। যে মুহূর্তে আপনার আর্মি একটা চাপ দিয়েছে ইলেকশনের জন্য, রাইট, তারপর থেকে বাংলাদেশে একটা পরিস্থিতিটা পাল্টে গেছে। মে 2024-25 পর একটা সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। ওই চেঞ্জের মধ্যে এনসিপি বুঝতে পেরেছে যে ওরা এখন কিছু করতে পারবে না। তাই জন্য এই মোহাম্মদ সার্জিস আলম, যাকে ম্যাটিকুলাসলি প্ল্যান করে বলা হয়েছিল, ইনি 3 দিন ধরে এই প্ল্যানিং করছিলেন কি আমরা গোপালগঞ্জে কি করে ঢুকবো, কি করে জায়গা আমরা দখল করব, রাইট। ওরা তাই জন্য বললেন কি আমাদের বঙ্গবন্ধু যেটা আছে, বঙ্গবন্ধুর সমাধিটা আমরা নষ্ট করব। আর অনেকগুলো এরা দিল, কি নাম, স্লোগান দিল। নাও ওখানে গিয়ে এই যে আপনি দেখছেন মানুষ মরে গেছে, এটা তো মরার অনেকজন লোক মরলো। এই মরার জন্য যে ফায়ারিংটা হয়েছে, আপনার কাছে যদি ওই ছবিগুলো থাকে আপনি আবার এটা দেখান কি মানুষগুলো মরার জন্য অর্ডারটা কে দিল, আর এই অর্ডার কেন দিল, বাংলাদেশ আর্মি কেন এরকম করলো, এর কি কারণ হতে পারে, এটাই আপনাকে আমি বোঝাতে চাইছি, আমি বলতে চাইছি। এই দেখুন, ইনি মেজর জেনারেল সাহেব ইসলাম সাহেব, ইনি 55 ডিভিশন জিওসি আছেন, ইনি অর্ডার দিয়েছেন কি নিজে গুলি করো। যাদের কাছে হাতে কিছু নেই, যাদের হাতে কোনো হাতিয়ার নেই, ইনি বলেছেন গালাগালি দাও, ইনি বলেছেন তুমি মারো, রাইট। হয়তো ইনি বাংলাদেশ আর্মির একটা ভাগ, যিনি ওয়াকুরুজ্জামান থেকে ভেঙে পড়েছেন, আলাদা হয়ে গেছেন, আর ইনি পুরো সিচুয়েশন নিজে হাতে নিয়ে মানুষকে উস্কানি দিয়ে এখানে উনি ফায়ারিং করেছেন। আর তার জন্যে এনাকে দায়ী করতে হবে। অনেকগুলো রিয়াকশন আছে, অনেকগুলো কাউন্টার রিয়াকশন আছে, ওটা আজকে আমাদেরকে বুঝতে হচ্ছে কি বাংলাদেশ আর্মির মধ্যে এখন হচ্ছে এটা কি, রাইট। এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই জন্য থ্যাংক ইউ ফর এই আপনাদের 55 ইনফ্যান্ট্রি ডিভিশন যেটা আছে, যশোরে আছে, যে এটা দেখাবার জন্য অনেক ধন্যবাদ। ইনি ছিলেন অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। একটা ইনকোয়ারি হওয়া উচিত, হিউম্যান রাইটস ইনকোয়ারি এগেনস্ট হওয়া উচিত কি আপনাকে কে বললো আপনাকে এখানে ফায়ারিং করতে, রাইট। আর এর জন্যে এনার ফায়ারিংয়ের সঙ্গে সঙ্গে কি হলো, একটা মুখোশ খুলে গেছে। ওই মুখোশটা কি খুলে গেছে, বাংলাদেশ আর্মির মধ্যে সব কিছু ভালো নয়, বাংলাদেশ আর্মির মধ্যে সব কিছু ভালো নয়। তাহলে কি হয়েছে বাংলাদেশ আর্মির মধ্যে, এটা আমি আপনাকে 8 জুলাইয়ের পর 9 আর 10 জুলাইয়ে কি হয়েছে অ্যান্ড তারপরে গতকাল কি হয়েছে, এটা আমি আপনাকে একটু বিস্তৃত আমি আপনাকে জানাচ্ছি। 8 জুলাই আমি এই জায়গাটাতে আসবো যে জুলাই মাসে কি কি হলো। তবে এর মধ্যে স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে যেটা সব থেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কোথায়, তার কি বক্তব্য এই মুহূর্তে? তিনি তো শেখ হাসিনার
সম্পর্কের তাদের পারিবারিক কেউ একজন, তাহলে আওয়ামী লীগের সঙ্গে তো তার ভালো সম্পর্ক ছিল, তাহলে এই ঘটনা কেন ঘটছে বাংলাদেশে? কোথায় ওয়াকারুজ্জামান? তার কাজ কি? তাহলে কি আওয়ামী লীগ থেকে এবার সরে এসেছেন ওয়াকারুজ্জামান? তিনি কোথায় ছিলেন? যে ডেটগুলোর কথা এবার আপনাদেরকে বলবো, তিনি সেই সময় কোথায় কি করছিলেন? আসুন সেদিকে এবার একটু নজর দিন। জুলাই মাসের মাত্র হাতে গোনা কয়েকদিন আগে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, বিশেষ করে 9 এবং 10ই জুলাই কি করছিলেন ওয়াকারুজ্জামান? আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব স্যার। কি করছিলেন ওয়াকারুজ্জামান এই 9-10ই জুলাই? কেন এসেছিলেন ভারতের বর্ডারে? ভেরি নাইস কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনি করেছেন। 8 তারিখে বাংলাদেশে ছিল তুরস্কর আপনার ডিফেন্স ডেলিগেশন, ওনার সঙ্গে 3টেই চিফ, ওর মধ্যে আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স দেখা করলো। তারপরে 9-10 তারিখে ইনি গিয়েছিলেন কক্সবাজারে। এখানে নিজের সঙ্গে একটা ডেলিগেশন নিয়ে গেছিলেন, যার মধ্যে 2 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তারপরে ওর ডিজিএফআই ছিল, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি ছিল, তারপর 10 ডিভ জিওসি ছিলেন, অনেকগুলো অফিসারকে নিয়ে ইনি টেকনাফ গিয়েছিলেন। টেকনাফটা আপনার কোথায় আছে? টেকনাফ আছে মিজোরাম, আপনাদের বর্ডার, রাইট? একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, আর একদিকে ইন্ডিয়া আছে। কেন গিয়েছিলেন ওখানে? এই 9-10 তারিখে না তো ওখানে যাওয়ার কোনো কথা ছিল, বিকজ ইনি তো সব কিছু জানেন, কিন্তু এনা গিয়েছিলেন কেন, ওর এটা আপনাকে ধাপে ধাপে বোঝাচ্ছি। আর এই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে গতকাল যেটা ফায়ারিং হয়েছে, ওই গোপালগঞ্জে ইনি কী করে জড়িত আছেন, এনার কি সিচুয়েশন আছে, হুইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ, এটা নিয়ে আমরা আজকে আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, 3 আগস্ট 2024, ঠিক 1 বছর আগে এই আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে, যে আমাদের বাংলাদেশ আর্মি কারো উপরে ফায়ারিং করবে না, আমাদের বাংলাদেশ আর্মি কোনো বাংলাদেশ সিটিজেনের উপরে ফায়ারিং করবে না। তাহলে গতকাল কি করে ফায়ারিং করলো ইনি, যাদের হাতে কিছু নেই? এই আমাদের আর্মি চিফ বারবার বলছিলেন, 3টে বড় হাই পজিশন নিয়েছেন, উনি হাই পজিশন নিয়েছেন। উনি বলেছেন আমি ইলেকশন তাড়াতাড়ি করাতে চাই, 1 তারিখে আমি গভর্নমেন্ট দেখতে চাই। উনি বলেছিলেন আমি ব্যারাকপুরে যেতে চাই, রাইট? উনি বলেছিলেন রোহিঙ্গা করিডোর যেটা আছে টেকনাফের কাছে, ওটা আপনার ইলেক্টেড গভর্নমেন্টের ডিসাইড। ওইটা 3টে কথা তো বলেছিলেন আপনাদের মাধ্যমে, আপনারা তো বলেছেন এটা। তাহলে দেখা যাক কি হলো এটা। তো প্রথমে এই যে আর্মি, দেখুন এই ছবিটা দেখুন, আপনি সামনে দেখুন, কেউ আপনাকে ওদের উপরে গুলি ছাড়াচ্ছে। এই দেখুন অনেক দূরে মানুষগুলো বসে আছে, ওদের উপরে যাদের কাছে কিছু নেই, এটা পিসফুল এজিটেশন, এটা এর মধ্যে কোনো বাংলাদেশের মানুষের উপর কিছু নেই, ওদের উপরে গুলি ছোড়া হচ্ছে। এইটা খুব নির্লজ্জ, এটা খুব আনপ্রফেশনাল, এটা গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন আপনার বাংলাদেশ আর্মি করেছে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, তাহলে এই যে গুলি করানো হচ্ছে, এই ওয়াকারুজ্জামানের যেটা চিফ আর্মি স্টাফ অফ বাংলাদেশ, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ মানুষকে, উনি নিজে মানুষকে প্রোটেক্ট করতে পারছেন না। হি মাস্ট রিজাইন অর হি মাস্ট গো।